বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দায়িত্ব নেওয়ার পরই মোস্তফা খামেনির অ্যাকশন শুরু। ওয়াশিংটন তেল আবিবের সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা, আরো ভয়াবহ হামলার ঘোষণা আইআরজিসির। ইরানের সুপ্রিম লিডার ঘোষণার পরই প্রতিক্রিয়া জানালো ইসরায়েল যুক্তরাষ্ট্র। সমর্থন ছাড়া কেউ টিকতে পারবে না হুঁশিয়ারি ট্রাম্পের। এবার টার্গেটে নতুন নেতা, জানালো তেল আবিব। ইরানের একের পর এক হামলায় বিপাকে সৌদি আরব। এবার তেলের খনিতে তেহরানের হামলা, মার্কিন দূতাবাসের নাগরিকদের দেশ ত্যাগের বার্তা। মক্কা মদিনার নিরাপত্তা নিশ্চিতে সৌদির নজিরবিহীন সুরক্ষা বলয়। পবিত্র সীমানার চারপাশ ঘিরে 5 স্তরের রক্ষা কবচ। শক্তিশালী করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা নিয়ে বাড়ছে রহস্য। সন্দেহের তীর কুদস ফোর্সের প্রধান কানির দিকে। হামলার আগ মুহূর্তে বের হয়ে যান সুপ্রিম লিডারের ঘর থেকে। এ নিয়ে মুখ খোলেনি ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম। এর মধ্য দিয়ে 3 দশক পর নতুন নেতৃত্ব পেয়েছে ইরান। প্রশ্ন উঠছে, নতুন নেতৃত্বে ভর করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সংঘাতের ময়দানে কতটুকু জবাব দিতে পারবে তেহরান? তবে ক্ষমতা গ্রহণের পরপরই সবাইকে চমকে দিয়ে অ্যাকশনে খামেনি পুত্র। সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, এই হামলাটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 30তম হামলার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মাধ্যমে মোস্তফা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা এবং সংবাদ সংস্থা AFP জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিয়নে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং 2 দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। ক্ষমতা গ্রহণ করেছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। এরপরই নতুন করে ইসরায়েলের দিকে লক্ষ্য করে হামলা চালায় তেহরান। এছাড়া সুপ্রিম লিডারের আসন গ্রহণের পরই অপারেশন ট্রু প্রমিস 4 এর 28তম ধাপে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সাথে শত্রুর বিরুদ্ধে ভয়াবহ হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে, IRGCর আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বীর আল সাবা এবং আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটিতে ট্রু প্রমিস 4 এর অভিযানের 28তম হামলা চালানো হয়েছে। আমিরুল মুমিনিন আলাইহিসসালাম নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আজরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে। IRGC এক বিবৃতিতে আরও বলেছে, আগামী ঘন্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিন অবস্থানের উপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সেই সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে। 3 দশক পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বের আসনে পরিবর্তন এলো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর শূন্য হয়ে আসন। এর পরপরই তার ছেলে মোস্তফা খামেনিকে দায়িত্বে বসানোর ঘোষণা দেয় তেহরান। তবে নতুন নেতৃত্বের নাম ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন, তেল আবিব। রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মোস্তফা খামেনির স্থলাভিষিক্ত হবার ঘোষণাটি প্রচার করে। এর পরপরই ট্রাম্প কড়া ভাষায় দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা বেশি দিন টিকতে পারবে না।
প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ওয়াশিংটনের সমর্থন বা গ্রিন সিগন্যাল ছাড়া ইরানের কোনো নেতার পক্ষে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে যুক্ত কেউ যদি দক্ষ নেতৃত্বের পরিচয় দিতে পারেন তবে যুক্তরাষ্ট্র তাকে অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এদিকে ইরান ইন্টারন্যাশনালের তথ্য মতে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটিতে নেতৃত্বের সারি দ্রুত সংকুচিত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে যারাই শীর্ষ পদে আসছেন তাদের পরিণতি হচ্ছে ভয়াবহ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সরাসরি কড়া ভাষায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে ইরানের নতুন নেতা হিসেবে যাকেই বেছে নেওয়া হোক না কেন, যদি তিনি ইসরায়েল ধ্বংসের নীতিতে অটল থাকেন তবে তিনি ইসরায়েলের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। কাটস স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি কে বা তিনি কোথায় লুকিয়ে আছেন তা ইসরায়েলের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। নেসেট স্পিকার আমির ওহনাও একই সুরে কথা বলেছেন। তিনি মনে করেন কেবল ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে ইরানি শাসনের মৌলিক চরিত্রে কোনো পরিবর্তন আসবে না, তাই ইসরায়েলের কঠোর অবস্থানও অপরিবর্তিত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে মাত্র 10 দিনের মধ্যে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। নাতানস ও ফর্দোর মতো প্ল্যান্টগুলোতে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে এই ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। যুদ্ধের দামামা শেষ হওয়ার কোনো লক্ষণই দেখছে না বিশ্ব। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টে হামলার উত্তেজনার মধ্যেই সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসে কর্মকর্তা কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এই সংক্রান্ত একটি সতর্কতামূলক নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তার ঝুঁকির কারণে সৌদি আরবে কর্মরত মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মী ও তাদের পরিবার সদস্যদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বলা হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও তেল স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী তৎপরতা এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর থেকে নড়েচড়ে বসেছে ইরান। একের পর এক পাল্টা হামলায় যেন বিপাকে পড়েছে তেল আবিব, ওয়াশিংটন। বিশেষ করে এই হামলা থেকে রক্ষা পায়নি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলিও। এরই ধারাবাহিকতায় সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিতে নজিরবিহীন সুরক্ষা বলয় গড়ে তোলে সৌদি আরব। ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে দেশটি তাদের আকাশসীমাকে বিশ্বে অন্যতম শক্তিশালী মাল্টি লেয়ার্ড প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে নিয়ে এসেছে। সম্প্রতি বিভিন্ন অঞ্চল থেকে ধেয়ে আসা প্রতিকূল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে রুখে দিয়ে সক্ষমতার প্রমাণ দিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। সৌদি আরবের এই দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট PAC-3 সিস্টেম। এটি মূলত স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মাঝ আকাশেই সেগুলোকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি উচ্চতর নিরাপত্তার জন্য সৌদি আরব তাদের ভান্ডারে যুক্ত করেছে থার্ড। এটি বিশ্বে অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে থাকা ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। এর ফলে অত্যন্ত উচ্চগতি সম্পন্ন এবং দূরপাল্লার মিসাইলগুলো এখন সৌদি আরবের পবিত্র ভূমিতে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যাচ্ছে। প্রযুক্তির লড়াই পিছিয়ে না থাকতে সৌদি আরব এখন ড্রোন দমনে ব্যবহার করছে অত্যাধুনিক চীনা ফাইবার অপটিক লেজার অস্ত্র। 30 কিলোওয়াট শক্তির এই লেজারটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে থাকা যে কোনো ড্রোনকে পুড়িয়ে দিতে সক্ষম। এছাড়া আকাশ প্রতিরক্ষার সর্বশেষ স্তর হিসেবে মোতায়েন করা হয়েছে স্কাইগার্ড 35 মিলিমিটার কামান। কোনো ড্রোন বা মিসাইল যদি মূল শহরে খুব কাছে চলে আসে, তবে এই কামানগুলো সেগুলোকে লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ শুরু করে। মক্কা ও মদিনার সীমানার ঠিক পাশেই এই কামানগুলোকে বসানো হয়েছে, যেন কোনোভাবেই ক্ষেপণাস্ত্র পবিত্র সীমানায় প্রবেশ করতে না পারে। সাম্প্রতিক এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আল খারজ প্রদেশের পূর্ব অংশে একটি ক্রুজ মিসাইল এবং রিয়াদ অঞ্চলে 3টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ছিল কয়েক স্তরের নিরাপত্তা, তারপরও ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার হত্যার পরেই নিরাপত্তা কিংবা তার খোঁজ নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন। এছাড়া তার অবস্থান শত্রুদের কে জানালো, চাউর হয় সেই প্রশ্ন। তবে কি ভেতরেই ছিলেন ইসরায়েলের কোনো গোয়েন্দা? এর মধ্যেই আলোচনায় আসে ইরানের বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির নাম।
যাকে নিয়ে তৈরি হয় নানা রহস্য। তবে কি সুপ্রিম লিডারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি? আন্তর্জাতিক গণমাধ্যমে ইসমাইল কানিকে নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। এর মধ্যে রোববার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, গত 28 ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকেই কানিকে নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। ওই হামলায় খামেনি সহ শীর্ষ সারির একাধিক নেতা নিহত হলেও ইসমাইল কানি অলৌকিকভাবে বেঁচে ফেরায় তেহরানের অন্দরে সন্দেহের দানা বাঁধে। প্রাথমিক তদন্ত ও আরব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে খামেনির সেই সুরক্ষিত কম্পাউন্ডে হামলার ঠিক কয়েক মিনিট আগে জেনারেল কানি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এই ঘটনাকে নিছক কাকতালীয় মানতে নারাজ আইআরজিসির তদন্তকারী কর্মকর্তারা। অভিযোগ উঠেছে কানি স্বয়ং মোসাদকে খামেনির সঠিক অবস্থানের তথ্য দিয়েছিলেন, যার ভিত্তিতেই মার্কিন ও ইসরায়েলি বাহিনী ওই নিখুঁত হামলা চালায়। 2020 সালে কাশেম সোলাইমানির মৃত্যুর পর কুদস ফোর্সের দায়িত্ব নেন তিনি। তবে তিনি দায়িত্ব নেয়ার পর থেকে একাধিকবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তার আশপাশের নেতা কিংবা কমান্ডাররা প্রাণ হারালেও অলৌকিকভাবে যেন বেঁচে যান তিনি। এ কারণে 9টি জীবন ধারণকারী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন কুদস ফোর্সের প্রধান। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সংক্রান্ত গোপন তথ্য শত্রুপক্ষকে পাচার করার অভিযোগে কানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও ইরান সরকার বা আইআরজিসির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুদণ্ড বা গ্রেপ্তারের বিষয়ে কিছুই জানানো হয়নি। শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বহুল আলোচিত এই বৈঠকে বড় কোনো সাফল্যের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বৈঠকের মূল লক্ষ্য সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা। নতুন কোনো বড় চুক্তির চেয়ে দুই দেশের সম্পর্ক যেন আরো খারাপের দিকে না যায়, সেই বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে সম্ভাব্য বৈঠক হতে পারে 31 মার্চ বা এপ্রিলের প্রথম দিনে। তবে প্রস্তুতির সঙ্গে যুক্ত 5 জন ব্যক্তি জানিয়েছেন, এই বৈঠকে ব্যবসা ও বিনিয়োগে বড় ধরনের নতুন সমঝোতার সম্ভাবনা খুবই কম। মার্কিন ব্যবসায়ীরা আশা করেছিলেন ট্রাম্পের এই চীন সফরে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের একটি প্রতিনিধি দল অংশ নেবে, তবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে চীনা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করলে তা নিরাপদ থাকবে, এই ধরনের নিশ্চয়তা চাইছে বেইজিং। কিন্তু এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। তাই ধারণা করা হচ্ছে এই সফরে বড় কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, বরং সীমিত কিছু আলোচনা করেই বৈঠক শেষ হতে পারে। কিছু মার্কিন কোম্পানি আশা করেছিল ট্রাম্পের চীন সফরে শুধু চীনের সয়াবিন ও বোয়িং বিমান কেনার সম্ভাব্য চুক্তি হবে না, বরং তার চেয়েও বড় কোনো অগ্রগতি দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ট্রাম্পের আরোপ করা শুল্ক এবং বিরল খনিজ রপ্তানিতে চীনের কঠোর অবস্থানের কারণে দুই দেশের বাণিজ্য সম্পর্ক জটিল হয়ে ওঠে। তবে 2025 সালের শেষ দিকে বিশ্বের এই দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এক ধরনের সতর্ক স্থিতিশীলতা তৈরি হয়েছে, যা বজায় রাখার চেষ্টা করছে ওয়াশিংটন ও বেইজিং। গত অক্টোবরে বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এটিই হবে ট্রাম্প ও শি জিনপিং এর প্রথম বৈঠক। কিন্তু প্রস্তুতির বিষয়ে চীনের কর্মকর্তারা হতাশ, কারণ সাধারণত এই ধরনের শীর্ষ সম্মেলনের জন্য মাসের পর মাস পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু এবার সময় খুবই কম। এই আয়োজন সম্পর্কে জানেন এমন 3 জন ব্যক্তি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তের পরিকল্পনার কারণে সফরটি অনেকটাই অনিশ্চয়তায় ভুগছে। গত ফেব্রুয়ারি মাসে একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চীন সফর করতে পারেন, যদিও বেইজিং এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। সম্প্রতি ওয়াশিংটন কর্মপর্যায়ের পরিকল্পনার সভা শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা এই সফরকে চলতি বছরের সম্ভাব্য 4টি বৈঠকের মধ্যে একটি হিসেবে দেখছেন।
এছাড়া চলতি সপ্তাহে প্যারিসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিফিং এর বৈঠকে সম্ভাব্য চুক্তি বা অগ্রগতির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর এবং ট্রেজারি বিভাগ মনে করছে এই সফরের মূল লক্ষ্য হবে সীমিত বাণিজ্য সমঝোতা বা পরিচালিত বাণিজ্য, বড় কোনো ব্যবসায়ী প্রতিনিধি দল নয়। শীর্ষ সম্মেলনের একটি সম্ভাব্য বড় ফল হতে পারে চীনের পক্ষ থেকে প্রায় 500টি ন্যারো বডি বোয়িং বিমান কেনার চুক্তি, যা তৈরি করে মার্কিন বিমান নির্মাতা বোয়িং। আলোচনার সঙ্গে জড়িত দুটি সূত্র জানিয়েছে এই বিমান কেনার বিনিময়ে বেইজিং যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ছাড় চাচ্ছে, যার মধ্যে রয়েছে কয়েক বছরের যন্ত্রাংশ সরবরাহের গ্যারান্টিও। তবে বোয়িং এর উৎপাদন গতি ও জমে থাকা অর্ডারের কারণে 2030 সালের আগে এসব বিমান সরবরাহ শেষ নাও হতে পারে। এছাড়া হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভাবছেন এই চুক্তি এখনই ঘোষণা না করে ভবিষ্যতের শীর্ষ সম্মেলনের জন্য রাখাও যেতে পারে, যাতে বেইজিংকে ছাড় কম দিতে হয়। শুল্ক ইস্যু এখনো উত্তেজনার কারণ। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট জরুরি আইনের আওতায় চীন সহ কয়েকটি দেশের উপর ট্রাম্পের আরোপ করা 10% ফেন্টানাইল সম্পর্কিত শুল্ক বাতিল করে। তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন অন্য আইনের আওতায় এই শুল্ক পুনরায় আরোপ করার পরিকল্পনা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের টিকটকের বিচ্ছিন্নতার পর বেইজিং চায় চীনা বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হোক। ট্রাম্প জানুয়ারিতে চীনা গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু একজন মার্কিন কর্মকর্তা বলেন জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো চীনের কাছ থেকেও বড় বিনিয়োগ প্রতিশ্রুতি নিশ্চিত করতে ট্রাম্প তেমন জোর দেননি। কিছু রিপাবলিকান আইন প্রণেতারা বলেছেন চীনা বিনিয়োগের উপর বিধিনিষেধ শিথিল করা উচিত হবে না। ফেব্রুয়ারি মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গিয়ার এবিসি নিউজকে বলেন এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য বাণিজ্য নিয়ে লড়াই করা নয়, বরং স্থিতিশীলতা বজায় রাখা। আমরা চাই চীন যেন মার্কিন কৃষিপণ্য, বোয়িং বিমান সহ অন্যান্য পণ্য কেনা অব্যাহত রাখে, সেটি নিশ্চিত করা এই বৈঠকের মূল লক্ষ্য। একদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তুলোধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেরিতে বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় যুক্তরাজ্যের আর প্রয়োজন নেই বলে স্টারমারের উপর ক্ষোভ ঝাড়েন তিনি। এবার সেই অভিমান ভাঙতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন স্টারমার। কি কথা হলো এই দুই রাষ্ট্রপ্রধানের? ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট দুই রাষ্ট্রপ্রধানের ফোন আলাপের বিষয়ে জানিয়েছে। দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে 6 মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তবে ট্রাম্পের সমালোচনা সত্ত্বেও স্টারমার জানিয়েছেন মধ্যপ্রাচ্যে বড় ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ নিতে চায় না যুক্তরাজ্য। এই ফোন আলাপের আগে অবশ্য জল গড়িয়েছে বহুদূর। ইরান যুদ্ধে ওয়াশিংটনকে সহায়তা করতে যুক্তরাজ্য দেরিতে বিমানবাহী রণতরী পাঠানোয় ট্রাম্প বলেন যুদ্ধে জয়ের পর যারা যোগ দেয় তাদেরকে আমাদের দরকার নেই। একই সঙ্গে ব্রিটেনকে এক সময়কার মহান মিত্র বলে উল্লেখ করেন ট্রাম্প, যাতে স্পষ্ট ব্রিটেনকে এখন আর মিত্র মনে করছে না ওয়াশিংটন। ট্রাম্পের এমন ভাবনার কারণ ইরান যুদ্ধের শুরুতে স্টারমারের অবস্থান। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দেয় এই যুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানে যোগ দেবে না যুক্তরাজ্য। এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প, জানান যুক্তরাজ্যের উপর খুশি নন তিনি। স্টারমার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মতো বন্ধুত্বপরায়ণ নয় বলেও তোপ দাগান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই ক্ষোভ আরও বাড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কথায়। কুপার বলেন ব্রিটেনের স্বার্থ রক্ষায় সঠিক অবস্থানে আছেন স্টারমার। কিভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেখবেন। যুক্তরাজ্য সরকারের দায়িত্ব হলো ব্রিটেনের জাতীয় স্বার্থকেই তার নির্ধারণ করা। এর মানে এই নয় যে আমরা অন্য দেশের সঙ্গে সব বিষয়ে একমত হব বা আমাদের পররাষ্ট্রনীতি অন্য দেশের হাতে ছেড়ে দেব। এদিকে যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে সমর্থন না করায় স্টারমারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। 2003 সালে ব্লেয়ারের নেতৃত্বেই ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছিল যুক্তরাজ্য, আর সেই সময় ব্লেয়ারের সরকারের জুনিয়র মন্ত্রী ছিলেন ইভেট কুপার। তিনিই এবার টনি ব্লেয়ারের নীতির সমালোচনা করে স্টারমারের পাশে দিয়েছেন। কুপার বলেন যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের ভাবতে হবে ব্রিটিশ নাগরিকদের জন্য কোনটা সঠিক। রাজনীতিতে কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্র যা বলবে তা প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া উচিত।
এদিকে আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। তবে সেই সফর নিয়েও এখন প্রশ্ন উঠেছে। লিবারেল ডেমোক্রেট নেতা এডি ডেভি বলেন, ট্রাম্প যখন একটি অবৈধ যুদ্ধ শুরু করেছেন তা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করছে এবং ব্রিটিশ পরিবারগুলোর জ্বালানি বিল বাড়িয়ে দিচ্ছে, তখন এই সফর হওয়া উচিত নয়। কারণ রাজা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে গেলে সেটি ট্রাম্পের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে। কথায় আছে, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। এবার তেমনটাই হয়েছে সৌদি আরবের সঙ্গে। নিজ দেশে মার্কিন ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়ে এবার ব্যাপক ঝামেলায় পড়ে গেছে দেশটি। সেই ঘাঁটি লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটছে ইরান। ঘাঁটির বাইরেও পড়ছে দু একটি। এতে তিক্ত বিরক্ত সৌদি আরব। শেষ পর্যন্ত ইরানকে হুমকি দিয়ে বসল দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে যে কোনো কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে। এ বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, ইরানের উপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি। তবুও যদি ইরান সৌদি ভূখণ্ড বা জ্বালানি স্থাপনায় হামলা করতে থাকে, তাহলে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে দেবে এবং প্রয়োজন হলে রিয়াদও পাল্টা জবাব দেবে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রথম দিন থেকেই সৌদি আরব তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। 7 মার্চ এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তিনি তার সৌদি সমকক্ষ সহ রিয়াদের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, সৌদি আরব তেহরানকে আশ্বস্ত করেছে যে তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। গত এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এই ঘটনায় সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর প্রতি ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার অনুমোদন দিয়েছে, যদি না ওই দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ আসে। তিনি আরও বলেন, ইরানের কর্মকাণ্ডে যেসব প্রতিবেশী দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। তবে পেজেশকিয়ানের এই বক্তব্যের পরও উপসাগরীয় দেশগুলোর দিকে হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি এবং স্বার্থ এখনও ইরানের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে থাকবে। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ও স্বার্থকে ইরান সম্মান করে। তবে অঞ্চল জুড়ে স্থল, সমুদ্র ও আকাশে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং সম্পদকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে সেগুলোর উপর শক্তিশালী ও ভারী হামলা চালানো হবে। এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমা চাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে এবং তাদের দিকে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণেই তেহরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল, যার মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও রয়েছে। তবে গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ডের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় সেই কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেঙে পড়েছে। ইরানের শাসন ব্যবস্থা নিজের হাতের মুঠোয় নিতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি চান দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হবে তার পছন্দ অনুযায়ী, তবে তা কোনোভাবেই হচ্ছে না। ইতোমধ্যেই বিশেষজ্ঞ পরিষদের 88 জন নির্বাচক সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে কি খামেনি সহ 40 জনের বেশি শীর্ষ নেতাকে হত্যা করেও ইরানের জাতীয় ঐক্যে একটু ফাটল ধরাতে পারল না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের মূল লক্ষ্য ছিল ইরানকে ভেঙে দেওয়া। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানি জনগণের ঐক্য ও রাষ্ট্রের কার্যকর ব্যবস্থাপনার কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা পশ্চিম এশিয়া অঞ্চলের বাস্তবতা, বিশেষ করে ইরানের সমাজ ও রাজনৈতিক কাঠামো ঠিকভাবে বুঝতে পারছে না।
তাদের ধারণা, তারা যেসব কৌশল অন্য দেশে প্রয়োগ করেছে, যেমন ভেনেজুয়েলার ক্ষেত্রে, তা ইরানেও কার্যকর হবে। কিন্তু বাস্তবে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। লারিজানির মতে, ইরানি জনগণের মনোবল ভাঙতে বড় ধরনের ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার কারণে ইরানি সমাজ সেই প্রচেষ্টায় প্রভাবিত হয়নি। তিনি বলেন, দেশের অভ্যন্তরে মতভেদ থাকতে পারে, কিন্তু ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে জনগণ একতাবদ্ধ। সাক্ষাৎকারে লারিজানি আরও জানান, যুক্তরাষ্ট্র অতীতে ইরাক ও আফগানিস্তান সহ বিভিন্ন দেশে হস্তক্ষেপ করেছে। এসব পদক্ষেপ মানুষের কল্যাণের জন্য নয়, বরং নিজেদের স্বার্থে নেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের এই নেতা বরাবরের মতোই বলেন, খামেনির হত্যার জন্য আমরা ট্রাম্পকে শাস্তি দেব এবং তাকে কখনোই ছাড় দেব না। তবে ডোনাল্ড ট্রাম্প লারিজানির হুমকিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি কি বলছেন, তিনি কে, আমি কিছুই জানি না, এতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, আমি একেবারেই পাত্তা দেই না। লারিজানি ইতোমধ্যেই পরাজিত হয়েছেন। ট্রাম্প আরও বলেন, আমরা যে কাজ করেছি তা অবিশ্বাস্য। তাদের ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, তাদের সব ড্রোন ধ্বংস হয়ে গেছে, কারখানাগুলো এখন ধ্বংস করে দেয়া হচ্ছে, তাদের নৌবাহিনী কার্যত শেষ হয়ে গেছে। 6 দিনের মধ্যে 42টি জাহাজ ডুবেছে, পুরো নৌবাহিনী শেষ, বিমান বাহিনীও নেই, তাদের সামরিক বাহিনীর প্রতিটি উপাদানই ধ্বংস হয়ে গেছে, নেতৃত্বও আর নেই, এমন কিছু নেই যা ধ্বংস হয়নি। টানা 10 দিন ধরে চলছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এ পর্যন্ত ইরানে 1300-এরও বেশি প্রাণহানি ঘটেছে। অন্যদিকে ইরান বা যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের ঘটনা হাতে গোনা কয়েকজন। আইআরডিসি জানিয়েছে, আগামী 6 মাস তীব্র লড়াই করার মতো রসদ তাদের কাছে রয়েছে। এমন অবস্থায় যুদ্ধ আরও লম্বা হওয়ার শঙ্কা রয়েই যাচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি। দায়িত্ব নেওয়ার পরপরই কঠোর সামরিক বার্তা দিলেন তিনি। তার নেতৃত্বে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই হামলার তথ্য জানিয়েছে। IRIB একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে। ক্ষেপণাস্ত্রটির গায়ে লেখা ছিল, আপনার সেবায় প্রস্তুত, সাইয়েদ মুস্তফা। বিশ্লেষকদের মতে, দায়িত্ব নেওয়ার পরপরই এমন পদক্ষেপ ইঙ্গিত দেয় তেহরানের সামরিক অবস্থান আরও কঠোর হতে পারে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র নীতি ও সামরিক কৌশলেও কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিবিসি লাইভ আপডেটেও জানানো হয়েছে, নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির নেতৃত্বে 9 মার্চ প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। অন্যদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনির নিয়োগ নিয়ে প্রায় নীরব রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে মোস্তফা খামেনির নতুন নিয়োগ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি, কেবল বলেন, দেখা যাক কি হয়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে পারস্পরিক কিছুটা হলেও। এই বিষয়ে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছুই বিবেচনায় রাখা হচ্ছে। এদিকে দুর্নীতির অভিযোগে বিচার চলাকালে নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি এই আহ্বান জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের প্রতি। নেতানিয়াহুকে তার ডাকনাম বিবি সম্বোধন করে ট্রাম্প বলেন, বিবিকে অবিলম্বে ক্ষমা করে দেওয়া উচিত। আমার মতে তাকে ক্ষমা না করে হারজোগ খুব বাজে কাজ করছেন। আমি চাই বিবি এখন যুদ্ধের দিকে মনোযোগ দিক। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।